দুর্ঘটনা এড়াতে রাজধানীর ধানমন্ডি এলাকায় চালু হলো চক্রাকার বাস সার্ভিস। যাত্রী পরিবহন করা হবে 32টি পয়েন্ট থেকে। আমরা ইনশাআল্লাহ আগামী 15 দিনের মধ্যে গণপরিবহনে শৃঙ্খলা দৃশ্যমান করব জনগণের মাঝে। জনগণের সচেতনতা এবং আমাদের প্রাতিষ্ঠানিক উদ্যোগের সমন্বয়ের মধ্য দিয়ে একটি নিরাপদ ঢাকা নিশ্চিত করতে চাই। মেয়াদ উত্তীর্ণ যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বিআরটি এর ব্যর্থতা কেন অবৈধ নয়, হাইকোর্টের রুল। দেখছিলেন প্রধান শিরোনাম। দুপুরের সময়ের সঙ্গে আছি আমি তাহিয়া রুবাইয়াত অপলা এবং আমি মাকসুম আলম খান। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। আবরারকে চাপা দেওয়ার সময় সুপ্রভাত বাসটি চালাচ্ছিল কন্ডাক্টর। এর আগে গুলশানে মিরপুর ল্যাবরেটরি গার্লস কলেজের এক ছাত্রীকে চাপা দিয়ে পালিয়ে যায় চালক। বেগম জিয়া চরম অসুস্থ, কোন রকম চিকিৎসা দেয়া হচ্ছে না, অভিযোগ মির্জা ফখরুলের। অবিলম্বে মুক্তি দেওয়ার দাবি। তুরাগ তীরে অবৈধভাবে গড়ে ওঠা বাঁধ অপসারণ করল বিআইডব্লিউটিএ। ঘের ভেঙে দেয়ায় মাছ ধরার উৎসবে এলাকাবাসী। বুড়িগঙ্গার পর এবার মরতে বসেছে ধলেশ্বরী। বালুর বাঁধ দিয়েও ঠেকানো যাচ্ছে না চামড়া শিল্পনগরীর বর্জ্যের চাপ। একে অপরের ওপর দোষ চাপাচ্ছেন ট্যানারি মালিক ও প্রকল্প পরিচালক। এবং মধ্যপ্রাচ্যে মাদক পাচারে ব্যবহৃত হচ্ছে চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দর। জনশক্তি রফতানিতে ভোগান্তির শঙ্কা। ইন্টারপোলের সহায়তা চায় পুলিশ। রাজধানীতে দুর্ঘটনা রোধ ও গণপরিবহনে শৃঙ্খলা ফেরাতে চালু হলো চক্রাকার বাস সার্ভিস। প্রথম অবস্থায় আজিমপুর থেকে ধানমন্ডির 27 নম্বর রুটে অত্যাধুনিক 25টি বাস চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। ঢাকার 2 সিটি কর্পোরেশন ও বিআরটিসির সমন্বিত উদ্যোগে চালু হলো এই চক্রাকার বাস সার্ভিস। এতে সড়ক দুর্ঘটনা কমার পাশাপাশি গণপরিবহনে শৃঙ্খলা ফিরবে বলে প্রত্যাশা কর্তৃপক্ষের। নিরাপদ সড়কের আন্দোলনের পর ছাত্রদের দেয়া দাবির প্রেক্ষিতে রাজধানীর আজিমপুর, ধানমন্ডি, কলাবাগান রুটে, উত্তরা, প্রগতি সরণি, মতিঝিল রুটে চক্রাকার বাস চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়। তারই পরিপ্রেক্ষিতে বুধবার সকালে রাজধানীর আজিমপুর থেকে ঢাকা সিটি কলেজ, ঝিগাতলা, ধানমন্ডি 27, কলাবাগান হয়ে আবার আজিমপুর রোডে চক্রাকার বাস সার্ভিস চালু করে দক্ষিণ সিটি কর্পোরেশন। একইভাবে উত্তর সিটি কর্পোরেশনের বিমানবন্দর, কুড়িল বিশ্ব রোড, মালিবাগ, গুলিস্তান হয়ে মতিঝিল রুটে এই সুবিধা পাবেন যাত্রীরা। যানজট তো নিরসন হবে না, এটা হয়তো বা একটু সুবিধা হবে, কিন্তু ঢাকা শহর তো জ্যামের জন্য বেশি সমস্যা। এই জন্য যানজটটাকে নিরসন করা দরকার। বিভিন্ন টাউন এগুলো থাকা প্রয়োজন, কারণ ঢাকাতে নর্মালি ঢাকা একটু বেশি ইটে। তো আপনি যদি টোটাল একটা সলিউশন চান তাহলে অবশ্যই ঢাকা থেকে শুরু করে পঞ্চগড়, তেঁতুলিয়া, টেকনাফ সব জায়গাতেই এটা পৌঁছাইতে হবে। চক্রাকার বাস ব্যবহারে নেওয়া হয়েছে আধুনিক ব্যবস্থাপনা। র্যাপিড পাস কার্ড সিস্টেমে যাত্রীরা ভাড়া দিতে পারবেন। উত্তর সিটি কর্পোরেশনের রুটে চলবে 24টি বাস এবং দক্ষিণের রুটে 20টি বাস। আরো 20টি, অর্থাৎ এই এয়ারপোর্ট থেকে শুরু করে আমাদের 0 পয়েন্ট পর্যন্ত 20টি ডাবল ডেকার বাস চলবে। এতে আমাদের জনগণ সুবিধা পাবে। আমরা আশা করি এই চক্রাকার বাস সার্ভিস চালু হওয়ার মধ্য দিয়ে এই এলাকার গণপরিবহনে একদিক থেকে যেমনি ভাবে শৃঙ্খলা ফিরে আসবে, ঠিক তেমনি ভাবে যানজটও বহুলাংশে আমরা মনে করি এটা কমে আসবে। জনগণের সচেতনতা এবং আমাদের প্রাতিষ্ঠানিক উদ্যোগের সমন্বয়ের মধ্য দিয়ে একটি নিরাপদ ঢাকা আমাদের আগামী প্রজন্মের জন্য এবং আমাদের জন্য নিশ্চিত করতে চাই। ডিএমপি কমিশনার বলেন, নতুন এই সেবার মাধ্যমে সড়কের শৃঙ্খলা অনেকাংশেই ফিরে আসবে। বিআরটিএ, বিআরটিসি, ডিটিসিএ, ঢাকা মেট্রো পুলিশের যৌথ প্রচেষ্টা এবং ব্যবস্থাপনায় আমরা ইনশাআল্লাহ আগামী 15 দিনের মধ্যে গণপরিবহনে শৃঙ্খলা দৃশ্যমান করব জনগণের মাঝে। পাশাপাশি জেব্রা ক্রসিং বন্ধ করে কোনো গাড়ি রাস্তায় দাঁড়াতে পারবে না বলেও হুঁশিয়ারি করেন তিনি। সেলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা। এই মুহূর্তে রাজধানীর ধানমন্ডিতে আছেন রিপোর্টার সেলিয়া সুলতানা। সরাসরি চলে যাচ্ছি তার কাছে।
মাকসুম, এখন পর্যন্ত যদি বলতে হয় মানুষ কিন্তু সকাল থেকে এই খবরটি আসলে যখন জানে যে যেসব এলাকাগুলোতে চক্রাকার বাস আসলে চালু হচ্ছে, তারা কিন্তু অনেকেই কিন্তু অপেক্ষা করেছেন এবং তারা কিন্তু জানতে চাইছেন যে কিভাবে আসলে এই বাস সার্ভিসটি সেবা আসলে তারা পাবেন। একটি বিষয় যদি বলে রাখতে চাই, ধানমন্ডি এবং আজিমপুর থেকে নিউ মার্কেট হয়ে সিটি কলেজ হয়ে ঝিগাতলা এবং কলাবাগান দিয়ে যে রুটটি চালু হবে, সেখানে কিন্তু 10 টাকা থেকে 30 টাকা পর্যন্ত, সর্বোচ্চ 30 টাকা ভাড়ায় কিন্তু পুরো চক্রাকার বাসটির সেবা কিন্তু যাত্রীরা পাবেন। এবং এটি কিন্তু অনেকেই বলছেন যে আসলে অন্যান্য যে পরিবহনগুলো আছে সেখান থেকে অনেক বেশি কম। আপনারা জানেন যে একটি র্যাপিড কার্ড সিস্টেমের মাধ্যমে এটি ভাড়া দিবেন আসলে যাত্রীরা। সেক্ষেত্রে তিনি যেখান থেকে যতটুকু যাবেন শুধু ততটুকুর ভাড়াই আসলে কেটে নেওয়া হবে। সেক্ষেত্রে কিন্তু বিভিন্ন যে সার্ভিসগুলোর কথা বলা হয়েছে, যেখান থেকে তারা কার্ডের ব্যবস্থাটি, কার্ড সংগ্রহ করতে পারবেন, সেগুলোর বিষয় কিন্তু আমরা এরই মধ্যে জানিয়ে দিয়েছি। তবে এ পর্যন্ত যদি বলতে হয় যে সড়ক নিরাপদ রাখতে এবং দুর্ঘটনা এড়িয়ে যেতে এবং যেন দুর্ঘটনা না হয়, সেটি যেন শূন্যের কোঠায় থাকে, তার জন্য কিন্তু এই ব্যবস্থাটি চালু করেছে। আর আজকে আমরা দেখেছি দক্ষিণ সিটি কর্পোরেশনে চালু হয়েছে এই রুটটিতে এবং উত্তর সিটি কর্পোরেশনেও কিন্তু এরই মধ্যে কিন্তু উদ্বোধন করা হয়েছে বলে আমরা জানতে পেরেছি। তবে সাধারণ মানুষের যে প্রত্যাশা, বিশেষ করে সড়ক দুর্ঘটনার ক্ষেত্রে, সেক্ষেত্রে কিন্তু ডিএমপি কমিশনার এবং অন্যান্য যারা আছেন তারা কিন্তু বলেছেন রাস্তা পারাপারের ক্ষেত্রে যারা পথচারী তারা যেমন একটি নিয়ম মানবেন, যে নিয়মটি আছে, ঠিক একইভাবে রাস্তায় যেন পথচারীরা পারাপার হতে পারেন, এক পাশ থেকে আরেক পাশে যেতে পারেন। সেক্ষেত্রে ফুটওভার ব্রিজ ছাড়াও জেব্রা ক্রসিংগুলো যেন তাদের জন্য খালি করে রাখা হয়। সেগুলো যদি কোনোভাবে কেউ আসলে ব্লক করেন, বন্ধ করে দেন, সেক্ষেত্রে কিন্তু ব্যবস্থা নেওয়ার কিন্তু কড়া হুঁশিয়ারি কিন্তু আজকে আমরা শুনতে পেরেছি। এবং এই বাসগুলো কিন্তু একদিকে দক্ষিণ সিটি কর্পোরেশনে 20টি বাস পাবেন এবং অন্যদিকে কিন্তু উত্তর সিটি কর্পোরেশনকে কিন্তু 24টি বাসের সার্ভিস কিন্তু তারা পাবেন। এবং আরও একটি বিষয় যদি জানিয়ে রাখতে চাই যে বাসের বা বিশেষ করে গণপরিবহনের যে সমস্যাগুলো আছে, এই রুট সার্ভিসগুলো চালু হওয়ার মাধ্যমে এই সমস্যাগুলো থেকে অনেকটাই নিস্তার পাবেন সাধারণ মানুষ, এমনটাই কিন্তু প্রত্যাশা করছেন সকলেই। এই ছিল আমার কাছে এখন পর্যন্ত সর্বশেষ। গণপরিবহনের শৃঙ্খলা ফেরাতে রাজধানীতে যে চক্রাকার বাস সার্ভিস চালু হয়েছে সে খবর জানাতে আমাদের সঙ্গে ধানমন্ডি থেকে যোগ দিয়েছেন রিপোর্টার সেলিয়া সুলতানা। যাচ্ছি পরের খবরে। মেয়াদোত্তীর্ণ যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বিআরটি এর ব্যর্থতা কেন অবৈধ নয় জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। সেই সঙ্গে মেয়াদোত্তীর্ণ ও লাইসেন্সবিহীন যানবাহনের সংখ্যা গত 1 মাসের মধ্যে তার রিপোর্ট দিতে নির্দেশ দিয়েছেন আদালত। সারা দেশে 70,000-এরও বেশি যানবাহনের ফিটনেস সার্টিফিকেট নেই। গণমাধ্যমের এমন প্রতিবেদন আমলে নিয়ে বিচারপতি নজরুল ইসলাম ও বিচারপতি KM হাফিজুল আলমের সমন্বয়ে গঠিত হাইকোর্টের দ্বৈত বেঞ্চ স্বপ্রণোদিত হয়ে আজ আদেশ দেন। এ সময় বিআরটি এর রোড সেফটি বিভাগের পরিচালককে আগামী 30 এপ্রিল আদালতে হাজিরেরও নির্দেশ দেওয়া হয়। ভিন্ন প্রসঙ্গ। বিআইডব্লিউটি এর উচ্ছেদ অভিযানের 23তম দিন রূপ নিয়েছে মাছ ধরা উৎসবে। এদিন তুরাগ পাড়ের কাউন্দিয়ায় নদী দখল করা খালের বাঁধ কেটে দখলমুক্ত করে তা নদীর সঙ্গে সংযুক্ত করে দেয় সংস্থাটি। এরপরই খালে আটকা থাকা অজস্র মাছ ধরতে নেমে পড়েন স্থানীয়রা। বিআইডব্লিউটি জানিয়েছেন খাল আটকে মাছ চাষের মাধ্যমে প্রাথমিকভাবে নদী দখল করে দখলদাররা। শত শত গ্রামবাসী একই সঙ্গে মাছ ধরতে ব্যস্ত। কেউ জাল দিয়ে, আবার কেউ টেটা বা পলো দিয়ে মাছ ধরছেন। কোনো কিছু না পেয়ে অনেকে হাঁড়ি পাতিল নিয়েই নেমে পড়েছেন, যেন মাছ ধরার উৎসব। মূলত ঢাকা চারপাশের নদী দখলমুক্ত করার চলমান অভিযানে বুধবার সাভারের কাউন্দিয়ায় পুরনো একটি খাল উদ্ধার করে নদীর সঙ্গে যুক্ত করলে এ পরিবেশ সৃষ্টি হয়। খাল আটকে চাষ করা বিভিন্ন প্রজাতির মাছ ধরতে নেমে পড়েন নারী, পুরুষ, শিশু, বৃদ্ধ সবাই। মাছটা পাল বালাই গে ধরছি, পুকুরের মাছ নদীতে আইছে, হাত দিয়ে চাপে ধরছি। কার্বো, তেলাপিয়া, হুসইল, পুঁটি, টাকি এসব নানান রঙের মাছ আছে। ঢাকার আশপাশে বৃষ্টির মধ্যে এমন মাছ ধরার উপলক্ষ পেয়ে আনন্দিত গ্রামবাসীও। এরকম পরিবেশ ঢাকা শহরে মাছ পাওয়া যায় না। আজকে মাছ পাইলাম, খুব খুশি লাগতেছে। এইবার পছন্দ করলাম। কেমন লাগতেছে?
ভালোই লাগতেছে। বিআইডব্লিউটিএ জানিয়েছে নদীর পাশাপাশি ধীরে ধীরে ঢাকার চারপাশের খালগুলোও ফিরিয়ে আনা হবে। বেরিয়া সৃষ্টি করে এক ধরনের স্বার্থন্বেষী মহল তারা এটাকে মাছের চাষ করছিল, এখানেই কিন্তু থেমে থাকতো না, কারণ এরপরে কিন্তু তারা এটা ভরাট করে এটা স্থাপনা করে তুলতো। জালের মতো ছিঁড়ে আছে যে সমস্ত খালগুলো, সেই খালগুলোর মুখগুলো যে বন্ধ ছিল আমরা সেগুলো অবমুক্ত করার চেষ্টা করছি। বৃহস্পতিবার শেষ হচ্ছে বিআইডব্লিউটিএ দ্বিতীয় পর্যায়ের উচ্ছেদ অভিযান। রোজিনা রোজি, সময় সংবাদ, ঢাকা। সাভার থেকে আমাদের সাথে যোগ দিয়েছেন সহকর্মী মাহমুদ রাকিব। বিস্তারিত জানতে সরাসরি চলে যাব তার কাছে। আপলা, আপনি জানেন যে 23তম দিনের মতো উচ্ছেদ অভিযান চলছে। আমরা সকালে আপনাকে দেখিয়েছিলাম যে সাভারের কাউন্দিয়াতে একটি খাল দখল মুক্ত করে সেটিকে তুরাগ নদের সঙ্গে সংযুক্ত করে দিয়েছে বিআইডব্লিউটি। এই মুহূর্তে সেই কাজটি সম্পন্ন করে এখন কিন্তু তার ঠিক পাশে যে নদীর জায়গায় অবৈধ দখল রয়েছে, অবৈধ স্থাপনা রয়েছে, অবৈধ ভবন রয়েছে, সেগুলো এই মুহূর্তে উচ্ছেদ করছে। তো এখানে দেখছেন একটি 3তলা ভবন কিন্তু রয়েছে, এটি মূলত পড়েছে সাভারের কাউন্দিয়া অংশে। তো সেই ভবনটি এই মুহূর্তে ইতিমধ্যেই উপর থেকে 3তলা অংশ ভেঙে ফেলা হয়েছে, এখন 2য় তলা ভাঙা হচ্ছে। আপনি দেখছেন যে 2য় তলার ছাদ ভাঙা হচ্ছে। এভাবেই কিন্তু এই পুরো জায়গাটি জুড়ে একদম অসংখ্য স্থাপনা রয়েছে যেগুলো অবৈধভাবে করেছে এখানকার দখলদাররা। ঠিক একইভাবে আমরা কিন্তু সকালে আপনাকে দেখিয়েছিলাম যে এই সাভারের যে তুরাগের অংশে একটি খাল ছিল, পুরাতন খাল, সেই খালের উপরে একটু আমরা সেতুও দেখেছি। সেই খালটি দখল করার উদ্দেশ্যে বাঁধ দিয়ে বন্ধ করে দেওয়া হয়েছিল। সেখানে আমরা দেখেছি যে বিআইডব্লিউটি এসে বাঁধ কেটে দেওয়ার পরে সেই খাল থেকে হাজার হাজার মাছ নেমে এসেছে, পানি নদীতে নেমে এসেছে। তখন দেখেছি শত শত স্থানীয়রা সেই মাছ ধরেছে এবং সেই মাছ ধরার পাশাপাশি আমরা দেখেছি যে পুরো খালটি কিন্তু নদীর সঙ্গে সংযুক্ত করে দেওয়ার কারণে আবারও যদি সেই খালটি খনন করা হয় তাহলে সেখানে কিন্তু পুরনো যে প্রবাহ সেটি কিন্তু ফিরে আসবে। তো সেই কাজটিও করবে বলে বিআইডব্লিউ জানিয়েছে। তো যাই হোক, যেটি বলছিলাম যে এখানে আপনি দেখছেন এই যে অবৈধ অংশগুলো উচ্ছেদ চলছে, তবে এইখানে যে পিলারটি রয়েছে সীমানা পিলার, এই সীমানা পিলারটি নিয়ে কিন্তু এখানে একটি সমস্যা তৈরি হয়েছে, জটিলতা সৃষ্টি হয়েছে। বিআইডব্লিউটি এর পক্ষ বলছে যে এই সীমানা পিলারটি অবৈধভাবে করা হয়েছে, কিন্তু যিনি এই উচ্ছেদ অভিযানের নেতৃত্ব দিচ্ছেন ম্যাজিস্ট্রেট, তিনি বলছেন যে যেহেতু সীমানা পিলার বসানো রয়েছে সেহেতু এই সীমানা পিলারটি এখন এর বাইরে গিয়ে কিন্তু নতুন করে উচ্ছেদ করা সম্ভব নয়, এমনটি দাবি করে তিনি কিন্তু সীমানা পিলারের ওপাশে গিয়ে উচ্ছেদ করছেন না। কিন্তু বিআইডব্লিউ স্পষ্ট করে বলছে যে এই সীমানা পিলারগুলো সম্পূর্ণ অবৈধ দখলদাররা তাদের নিজেদের মতো করে কিন্তু এগুলো বসিয়েছেন। একইভাবে ঠিক মিরপুর অংশে কিন্তু আমরা দেখেছি এর আগে যত অবৈধ স্থাপনা ছিল নদীর পাশে, অর্থাৎ মিরপুর যে বেড়িবাঁধ কিংবা বড়বাজার, সেসব জায়গায় কিন্তু ইতিমধ্যে উচ্ছেদ অভিযান সম্পন্ন করা হয়েছে। তো এখন মূলত এখানে এই যে পরিমাণ অবৈধ স্থাপনা রয়েছে, বহুতল ভবন রয়েছে কিংবা কাঁচা পাকা ভবন রয়েছে, সেগুলো কিন্তু মূলত উচ্ছেদ করা হচ্ছে এক্সকাভেটর দিয়ে। এবং এই এলাকাভাবে উচ্ছেদ করতে 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 কিন্তু পুরো সেই আশুলিয়া বা বালু নদী, ধলেশ্বরীতে গিয়ে ঠেকবে এবং নদীর পাড়ে যত অবৈধ স্থাপনা আছে তা কিন্তু সবই উচ্ছেদ করা হবে। তো মোটামুটি 2য় পর্যায়ের উচ্ছেদ অভিযান আগামীকাল শেষ হবে। মোট মিলিয়ে যার বয়স হবে 24 দিন। এরপরে এপ্রিল মাসে গিয়ে আবার নতুন করে হয়তো নতুন কোনো কার্যসূচি দেওয়া হবে উচ্ছেদ অভিযানের জন্য। তো মোটামুটি আমার কাছে এখন পর্যন্ত আজকের উচ্ছেদের ছিল সবশেষ খবর। অপলা, নদীর অবৈধ স্থাপনা উচ্ছেদে বিআইডব্লিউটি এর চলমান উচ্ছেদের সবশেষ খবর জানাতে আমাদের সাথে সাভার থেকে সরাসরি যোগ দিয়েছিলেন সহকর্মী মাহমুদ রাকিব। দুপুরের সময় আরো থাকছে। কক্সবাজারের পেকুয়াই গুলিতে 2 জলদস্যু নিহত। র্যাবের দাবি বন্দুকযুদ্ধ। টেকনাফের নাফ নদীতে বিজিবির গুলিতে 2 মাদক কারবারির মৃত্যু। শপথ নিলেন পঞ্চগড় জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান আনোয়ার সাদাত সম্রাট। সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে শপথ নেন তিনি। সকাল 10টায় প্রধানমন্ত্রীর কার্যালয়ে রীতি অনুযায়ী শপথ নেন পঞ্চগড় জেলা পরিষদের চেয়ারম্যান। গেল 28 ফেব্রুয়ারি পঞ্চগড় জেলা পরিষদের উপনির্বাচনে বিজয়ী হয়ে চেয়ারম্যান নির্বাচিত হন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার সাদাত সম্রাট। শপথ অনুষ্ঠানে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা। পরে শান্তিনগর থেকে ঢাকা মাওয়া রোড ফ্লাইওভার শীর্ষক প্রকল্পের লেআউট এবং পতেঙ্গা সি বিচ ট্যুরিজম প্রকল্প সংক্রান্ত উপস্থাপনা নিয়ে বৈঠক করেন প্রধানমন্ত্রী।
চরম অসুস্থ বেগম জিয়াকে কোনো রকম চিকিৎসা দেয়া হচ্ছে না অভিযোগ করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, তাকে পরিকল্পিতভাবে হত্যার চেষ্টা চালাচ্ছে সরকার। সকালে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এই অভিযোগ করেন। সুচিকিৎসা সহ বেগম জিয়াকে অবিলম্বে মুক্তি দেওয়ারও দাবি জানান মির্জা ফখরুল। দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজকে এতই অসুস্থ হয়ে পড়েছেন যে তিনি এখন কারাগারের কক্ষেও চলাচল করতে পারছেন না। তাকে সুপরিকল্পিত হবে একটা হত্যা করার ষড়যন্ত্র চলছে। অবিলম্বে এই মুহূর্তে দেশ ও নেত্রীকে তার সুষ্ঠু চিকিৎসার জন্য তাকে তার পছন্দ মতো হাসপাতালে স্থানান্তর করা হোক এবং তার সুচিকিৎসার ব্যবস্থা করা হোক। অন্যথায় আমরা আবারও বলছি, যদি তার স্বাস্থ্যের অবনতি ঘটে এর সমস্ত দায় দায়িত্ব কারা কর্তৃপক্ষ, স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং সরকারকেই বহন করতে হবে। এদিকে রাজনৈতিক নেতা হিসেবে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দায়িত্বহীন কথা বলেছেন। তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ডক্টর হাসান মাহমুদ এই অভিযোগ করেন। সকালে পিআইবিতে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে কথা বলেন তিনি। এ সময় তথ্যমন্ত্রী আরও বলেন, সব সূচকে বাংলাদেশ এখন অনেক এগিয়ে। অর্থনৈতিক সূচকে, সামাজিক সূচকে, সমস্ত সূচকে বাংলাদেশ যে, এবং অল হেলথ ইন্ডেক্সে বাংলাদেশ যে পাকিস্তানকে পিছনে ফেলে বহুদূর এগিয়ে গেছে, এই জন্য পাকিস্তানের প্রধানমন্ত্রী আক্ষেপ করে আর মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব বলছেন বাংলাদেশ ব্যর্থ রাষ্ট্র। এটি আসলে তার অজ্ঞতারই পরিচায়ক। ফখরুল ইসলাম আলমগীর সাহেবকে বলবো এই কথাবার্তাগুলো না বলে বরং তিনি মহাসচিব হিসেবে যে চরম ব্যর্থ হচ্ছেন সেই ব্যর্থতার বৃত্ত থেকে নিজে বের হয়ে আসুক এবং বিএনপিকেও ব্যর্থতার বৃত্ত থেকে বলয় থেকে বের করে এনে একটি সফল রাজনৈতিক দল হিসেবে প্রতিষ্ঠিত করার জন্য চেষ্টা করুন। বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী আবরার হত্যার ৮ দিনের মাথায় দুর্ঘটনার কারণ উদ্ঘাটন করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। ঘটনার পর পুলিশ চালক সিরাজুলকে আটক করার কথা জানালেও সিরাজুল আবরারকে চাপা দেয়নি। আসল ঘাতক বাসটির কন্ডাক্টর ইয়াসিন আরাফাত। ইয়াসিনই আবরারকে চাপা দিয়ে সুযোগ বুঝে পালিয়ে যায়। গতরাতে চাঁদপুর থেকে তাকে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশের একটি দল। দুপুরে ব্রিফিংয়ে এই কথা জানান ডিএমপির যুগ্ম কমিশনার আব্দুল বাতেন। ফাঁকা রাস্তায় বেপরোয়া গতির একটি বাস মুহূর্তেই ধাক্কা দিয়ে রাস্তায় ফেলে দিল বিইউপির শিক্ষার্থী আবরারকে। শুধু ধাক্কা দিয়েই ক্ষান্ত হয়নি, তার উপর দিয়েই চালিয়ে গেল বাসটি। দৃশ্যটি চলতি মাসের ১৯ তারিখের। মেধাবী শিক্ষার্থী আবরার চৌধুরী বন্ধুদের সঙ্গে নিজ শিক্ষা প্রতিষ্ঠানে যাওয়ার পথে এভাবেই চাপা দিয়ে পালিয়ে যায় গাড়ি চালক। ঘটনার পর গাড়ি চালক সিরাজুলকে আটক করার কথা জানায় পুলিশ, অথচ সিরাজুল এ ঘটনার ঘণ্টাখানেক আগেই আটক হয়েছে পুলিশের হাতে। আবরারকে চাপা দেয়া বাসটি এর কিছুক্ষণ আগে গুলশানের শাহজাদপুর এলাকায় মিরপুর আইডিয়াল গার্লস ল্যাবরেটরি কলেজের এক ছাত্রীকে চাপা দিয়ে গুরুতর জখম করে। সে সময়ই পুলিশের হাতে আটক হয় গাড়ি চালক সিরাজুল। শাহজাদপুরের কাছে যাওয়ার পরে সেটা বসুন্ধরা হাউজিং থেকে ১-১.৫ কিলোমিটার পেছনে, ওখানে যাওয়ার পরে তার ছাত্রীকে ধাক্কা দেয়। আর মূল চালক যে ড্রাইভার তার নাম হলো সিরাজুল ইসলাম। এখন সিরাজুল ইসলাম তো পাবলিক তাকে ধরে ফেলেছে, ধরে তাকে পুলিশের ট্রাফিক পুলিশের কাছে দিয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করে জানা গেল যে ওই দুর্ঘটনাটা প্রথমটা সে ঘটিয়েছে, কিন্তু দ্বিতীয় দুর্ঘটনা সে জানে না। পরে গাড়ির মালিকের নির্দেশে গাড়িটি নিয়ে সটকে পড়ার চেষ্টা করেন বাসের কন্ডাক্টর ইয়াসিন আরাফাত। পথিমধ্যেই চাপা দেন আবরারকে, পরে পালিয়ে যায় ইয়াসিন। আটক সিরাজুলের জবানবন্দি থেকে বিষয়টি জানার পর তদন্তে নামে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার রাতে চাঁদপুর থেকে গ্রেফতার করা হয় ইয়াসিনকে। তার দেয়া তথ্যের ভিত্তিতে মধ্যবাড্ডা থেকে গ্রেফতার করা হয় বাসের হেল্পার ইব্রাহিমকে। কনফার্ম হলাম যে এখানে গাড়ি চালক ছিল কন্ডাক্টর মিস্টার ইয়াসিন আরাফাত। তখন তাকে আমরা গতকাল চাঁদপুর থেকে অ্যারেস্ট করা হয়। অ্যারেস্ট করে তাকে জিজ্ঞাসাবাদ করার ফলে সে সবকিছু স্বীকার করে এবং সে সবকিছু সব বর্ণনাটা পুরো বর্ণনাটা তার মুখ থেকে আমরা জেনেছি এবং সেটা সে যে এই গাড়ি চাপাটা দিয়েছে এবং আবরারকে হত্যা করেছে সেটাও সে স্বীকার করে। এদিকে ১ মাসেরও কম সময়ের মধ্যে মামলার চার্জশিট দেয়া হবে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়। জুনায়েদ আল হাবিব, সময় সংবাদ, ঢাকা। রাজধানীর খিলগাঁও তালতলা মার্কেটের পাশে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান চালাচ্ছে রাজুক। এই মুহূর্তে সেখানে আছেন রিপোর্টার কেফায়েত শাকিল। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। কেফায়েত,
অপোলা রাজধানীর যে খিলগাঁও তালতলা সুপার মার্কেট রয়েছে, সেই সুপার মার্কেটের পাশেই যে খিলগাঁও থানা, তার পাশের একটি ভবন যেটি 10 তলার অনুমোদন নিয়ে 11 তলা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে এবং পাশাপাশি এই ভবনটি তাদের যে নির্ধারিত নকশা ছিল সেই নকশা না মেনে রাস্তার জায়গায় ভবন করেছে, এমন অভিযোগে রাজধানীর খিলগাঁওয়ের এই ভবনটিতে উচ্ছেদ অভিযান চালাচ্ছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজুক। দুপুর 12টার দিকে মূলত এই অভিযান শুরু হয়। দুপুর 12টার পর থেকে এখন পর্যন্ত ভবনটির যে অংশটুকু রাস্তায় ছিল সেই অংশটুকু ভেঙে দেওয়া হয়েছে এবং ভবনের যেই মালিক রয়েছেন তাকে বলা হয়েছে যেন উপরের অংশটি ভেঙে ফেলা হয়। তো এখন পর্যন্ত আমরা দেখছি যে, আমি যদি আপনাকে একটু দেখানোর চেষ্টা করি, যে আপনি দেখতে পাচ্ছেন এক্সাভেটর দিয়ে ভবনটি ভেঙে ফেলা হচ্ছে, ভবনটির যে বাড়তি অংশ রয়েছে সেটি ভাঙা হয়েছে। তো আমরা রাজুকের সাথে কথা বলেছিলাম, রাজুক আমাদেরকে যেটি জানিয়েছে যে এই ভবনটি মূলত 10 তলার জন্য অনুমোদন নেওয়া হয়েছিল এবং ভবনটি ছিল একটি আবাসিক ভবনের অনুমোদন পেয়েছিল, কিন্তু তারা প্রথম 3 তলায় তারা একটি মার্কেটের জন্য এই ভবনটি তৈরি করেছে এবং পাশাপাশি তারা 10 তলার অনুমোদন নিয়ে 11 তলা ভবন তৈরি করেছে। এছাড়া অভিযোগ রয়েছে তারা সড়কের স্থান দখল করে তারা এই ভবনটি করেছে, যার কারণে এই ভবনটিতে উচ্ছেদ অভিযান শুরু করেছে রাজুক। তবে আমরা একটি বিষয় উল্লেখ করার মতো যেটি, যে আমরা ভবনের মালিকের সঙ্গে কথা বলেছি। ভবনটি যেই ডেভেলপার কোম্পানি করছে সেই কোম্পানি আমাদেরকে যেটি জানিয়েছে, তারা 6.5 লাখ টাকা রাজুকের এক কর্মকর্তাকে উৎকোচ দেওয়ার মাধ্যমে এই ভবনটির মূলত এটিকে তারা মার্কেট প্লেস হিসেবে ব্যবহারের জন্য অনুমোদন পেয়েছিলেন বলে তিনি আমাদেরকে এবং রাজুকের যে কর্মকর্তা রয়েছেন তাকে জানিয়েছেন। আমরা এই বিষয়ে আবার রাজুকের সঙ্গেও কথা বলেছিলাম। রাজুক জানিয়েছে এই বিষয়টি যদি কেউ নিয়ে থাকেন তিনি রাজুকের সাবেক কোনো কর্মকর্তা, তবে এই বিষয়টি তাদের রাজুকের জানা নেই বলে তারা আমাদেরকে জানিয়েছেন। এবং রাজুক যেটি বলছে যে ভবনটি যেহেতু অবৈধভাবে হয়েছে, অবশ্যই তারা অবৈধ অংশটুকু ভেঙে দিয়ে যাবে এবং উপরের যে অংশটি রয়েছে সেই অংশটি ভাঙার জন্য মালিককে অলরেডি নির্দেশনা দেওয়া হয়েছে। তো অপলা, এই ছিল আমার কাছে রাজধানীর যে খিলগাঁওয়ের তালতলা যেখানে উচ্ছেদ অভিযান চলছে সেখান থেকে সর্বশেষ। তালতলা মার্কেট এলাকায় অবৈধ স্থাপনা উচ্ছেদে রাজুকের চলমান অভিযানের সবশেষ খবর জানাচ্ছিলেন সহকর্মী কেফায়েত শাকিল। চলে যাচ্ছি পরবর্তী খবরে। চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দর ব্যবহার করে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে গাঁজা ও ইয়াবার মতো মাদক পাচারের চেষ্টা চলছে বলে অভিযোগ উঠেছে। আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর নজর এড়াতে মাদক পাচারের ক্ষেত্রে নেওয়া হচ্ছে নানা কৌশল। সবশেষ গত সপ্তাহে লেপ এবং জুতার ভেতরে করে পাচারের সময় আটক করা হয় মাদকের 2টি চালান। পাচার চক্রের সদস্যদের গ্রেফতারে ইন্টারপোলের সহায়তা নিতে যাচ্ছে পুলিশ। বিস্তারিত জানাচ্ছেন কমল দেব। গত কয়েক মাস ধরে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে নানা কৌশলে মাদক পাচারের চেষ্টা চলছে বলে জোর অভিযোগ ছিল, কিন্তু হাতে নাতে তেমন কোনো প্রমাণ না পাওয়ায় ব্যবস্থা নিতে পারছিল না আইন শৃঙ্খলা বাহিনী। এর মধ্যে গত 18 মার্চ চট্টগ্রাম থেকে দুবাই হয়ে মাস্কেটগামী ফ্লাইট দুবাইয়ের একটি ফ্লাইটের 2 যাত্রীর কাছ থেকে উদ্ধার করা হয় 6 কেজি গাঁজা। ল্যাপের ভেতরে করে অভিনব কৌশলে মাদকের এ চালান পাচারের চেষ্টা চলে। কোনো ইন্টারন্যাশনাল গ্রুপ এটার সাথে জড়িত কিনা, দেশীয় গ্রুপ কারা এটার সাথে জড়িত, আমরা এটা কিন্তু বেশ তদন্ত করে দেখতেছি। হাতে নাতে প্রমাণ পাওয়ার পর নড়ে চড়ে বসে বিমানবন্দর কর্তৃপক্ষ। বাড়ানো হয় মধ্যপ্রাচ্যগামী যাত্রীদের উপর গোয়েন্দা নজরদারি। পরদিন 19 মার্চ আবুধাবিগামী আরেক যাত্রীর জুতার মধ্যে পাওয়া যায় 540 পিস ইয়াবা এবং 200 গ্রাম গাঁজা। গত 6 মাসের বেশি সময় ধরে এভাবে নানা পন্থায় মধ্যপ্রাচ্যে মাদক পাচারের চেষ্টা চলছিল বলে অভিযোগ প্রবাসীদের। বিশেষ করে এ ধরনের মাদক পাচার বন্ধে কার্যকর ব্যবস্থা না নিলে মধ্যপ্রাচ্যের দেশগুলিতে জনশক্তি রপ্তানির ক্ষেত্রে ভোগান্তিতে পড়তে হবে বলে শঙ্কা তাদের। ভিসা সংক্রান্ত জটিলতা বেড়ে যাবে, তখন তারা মনে করবে যে বাংলাদেশি যারা আসছে তাদের সাথে মাদক দ্রব্য আসতেছে, তাহলে সেই ক্ষেত্রে ভিসাটা বন্ধ হয়ে যেতে পারে বলে আমি মনে করি। এতে বাংলাদেশ থেকে শ্রম রপ্তানিতে বিশেষ একটা বিরূপ প্রতিক্রিয়া ফেলবে। তবে গ্রেপ্তারকৃত 3 জনেই ক্যারিয়ার। এই অবস্থায় মাদক পাচারের মূল হোতাদের গ্রেপ্তারে ইন্টারপোলের সহায়তা নিতে যাচ্ছে পুলিশ প্রশাসন। কারা পাঠাচ্ছে এই মাদকদ্রব্যগুলি এবং ওই প্রান্তে ওমানে অথবা আরব আমিরাতে কারা এটা রিসিভ করছে, মূল যে কেন্দ্র থেকে পাঠানো হয়েছে তাদেরকে ধরা এবং যারা রিসিভ করার কথা ওমানে বা আবুধাবিতে
তাদেরকে চিহ্নিত করা। চালান দুটি আটকের ঘটনায় নগরীর পতেঙ্গা থানায় পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে। মামলার তদন্ত করছে সিএমপির গোয়েন্দা বিভাগ। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। কক্সবাজারে আলাদা ঘটনায় গুলিতে 4 জন নিহত হয়েছে। আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী বলছে বন্দুকযুদ্ধে নিহতরা মাদক ব্যবসায়ী ও জলদস্যু। ঘটনাস্থল থেকে অস্ত্র, গুলি ও মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে। বিজিবি জানায় ভোরে টেকনাফের নাফ নদী পার হয়ে মিয়ানমারের 2 রোহিঙ্গা নাগরিক মাদকদ্রব্য নিয়ে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করে। এ সময় খারাংখালী এলাকায় বাধার মুখে বিজিবির টহল দলকে লক্ষ্য করে গুলি ছোড়ে মাদক ব্যবসায়ীরা। বিজিবিও পাল্টা গুলি চালায়। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। পরে তল্লাশি চালিয়ে 1,90,000 পিস ইয়াবা উদ্ধার করা হয়। এদিকে একই সময়ে পেকুয়ার মগনামা ঘাট এলাকায় অভিযান চালায় র্যাব। উপস্থিতি টের পেয়ে র্যাবকে লক্ষ্য করে গুলি ছোড়ে জলদস্যুরা। র্যাবও পাল্টা গুলি চালায়, এতে 2 জলদস্যু নিহত হয়। পরে ঘটনাস্থল থেকে 8টি আগ্নেয়াস্ত্র ও 26 রাউন্ড গুলি উদ্ধার করা হয়। নিহত 4 জনের লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। দুপুরের সময়ে আরো থাকছে। নিরাপত্তাহীনতার শঙ্কা ভুলে মুসলিমদের এগিয়ে যাওয়ার আহ্বান জাসিন্দার। নিউজিল্যান্ড সরকারের নানামুখী পদক্ষেপে স্বস্তি ফিরেছে বাংলাদেশি কমিউনিটিতে। সমালোচনার ঝড় ওঠার পরও ধলেশ্বরী নদীতে চামড়া শিল্পনগরীর দূষিত পানি ফেলা বন্ধ করেনি বিসিক। উল্টো অবৈধ ডাম্পিং ইয়ার্ডের সীমানা বাড়িয়ে নেওয়া হয়েছে নদীর কিনারায়। বর্জ্যের চাপ সামলাতে দেয়া হয়েছে বালির বাঁধ। স্থানীয়দের আশঙ্কা, আসছে বর্ষায় আবারও বর্জ্যের ভাগাড় হবে ধলেশ্বরী। এদিকে নদী দূষণের সম্পূর্ণ দায় বিসিকের বলে দাবি ট্যানারি মালিকদের। যদিও মালিকদের কারণেই সিইটিপি সঠিকভাবে বর্জ্য শোধন করতে পারছে না বলে অভিযোগ প্রকল্প পরিচালকের। মঞ্জুর রহমানের তোলা ছবিতে জুবায়ের ফয়সালের রিপোর্ট। হঠাৎ দেখলে যে কারো মনে হতে পারে গায়েবী কোনো উৎস থেকে পানি আসছে নদীতে, কিন্তু ঝোপের আড়ালেই দৃশ্যমান প্রায় 150 ফুট লম্বা পাইপ, যা দিয়েই চামড়া শিল্পনগরীর সিইটিপির দূষিত তরল বর্জ্য ধলেশ্বরীতে ফেলছে বিসিক। ফলে একেবারেই জেলে শূন্য হয়ে পড়েছে ধলেশ্বরী, ব্যবহারের সম্পূর্ণ অনুপযোগী নদীর পানীয়। বর্জ্যের বিকট গন্ধে ক্রমেই বসবাসের অযোগ্য হয়ে পড়ছে নদী পাড়ের লঙ্কার চর, বকচর সহ 5-6টি গ্রামও। নদীর মেঝে শত শত মানুষ গোসল করতো, গরু সাঁতরাইতো, আর এখন পানির মেঝে হাত দিবার উপযুক্ত করে না। গন্ধ লেগে বাসায় থাকাও যায় না। কইছে পানি পরিষ্কার করে ছাড়বো, মিশিং মতো বয়াইছে, মানে সেইটা করে না। নদী দূষণের দায় নিতে রাজি নয় কেউই। পাল্টাপাল্টি দোষারোপ করে একে অন্যের উপর দায় চাপাচ্ছেন প্রকল্প পরিচালক আর ট্যানারি মালিকরা। সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টের আসলে এখানে কোনো ব্যবস্থা করা হয়নি। বিসিক এটা ইমপ্লিমেন্টেশন করছে, যে পর্যন্ত না আমরা এটা বুঝে নেই সে পর্যন্ত কিন্তু দায় কিন্তু বিসিকেরই থাকে। যতটুকু কন্টামিনেশন কম করা যায় সেটা আমরা ট্যানারি থেকেই আমরা ইফুলেনগুলো ওইভাবে ছাড়ার চেষ্টা করছি। সিটিপি লিকুইড ছাড়া সলিড কোনো জিনিস খেতে পারে না। সেপটিক ট্যাঙ্কটা পর্যন্ত এটা ঠিক মতন করে নাই, মানুষের বর্জ্যটা সরাসরি লাইনের মধ্যে দিয়ে দিচ্ছে। ট্যানারি স্থানান্তর হয়েছে ঠিকই, কিন্তু কর্তৃপক্ষের গাফিলতিতে সমস্যার সমাধান হয়নি একটুও, বরং হুমকিতে ঠেলে দেওয়া হয়েছে আরও একটি নদীর অস্তিত্বকে, এমন মত বিশ্লেষকদের। প্রপার এফ্লুয়েন্ট ট্রিটমেন্ট প্ল্যান্ট, সলিড ওয়েস্ট ডিসপোজাল, রিকভারি অফ ক্রোমিয়াম এটসেট্রা লাগবে। দুঃখের বিষয় হচ্ছে হাজারিবাগ থেকে সাভারে নিয়ে গেলে তো সমস্যার সমাধান হলো না, অর্থাৎ এইখানকার সমস্যা ওখানে নিয়ে গেল, সেখানে আমলাদের কিছু গাফিলতি আছে। এদিকে বর্ষা মৌসুম আসার আগে শিল্পনগরীতে তৈরি হয়েছে নতুন ঝুঁকি। এর আগে 6 বার ডাম্পিং ইয়ার্ডের বাঁধ ভেঙে বর্জ্যে সয়লাভ হয়েছে নদী। যখন বর্ষা সিজন হবে তখন তো এটা নরম হয়ে যায়, তো নরম হলে এটা ভাঙবো না। বিসিকের ইশারায় এবার ডাম্পিং ইয়ার্ড আর নদীর মাঝের সমতল ভূমিকেও বর্জ্যের ভাগাড় বানিয়েছে ট্যানারিগুলো, যার ফলে নদী আর ডাম্পিং ইয়ার্ডের মধ্যে দূরত্ব এখন মাত্র 4.5 ফুট। গল্প উপন্যাসে বালির বাঁধের কথা অনেকেই শুনেছেন, বাস্তবে ট্যানারি বর্জ্যের স্রোত ঠেকাতে হরিণধরায় বালির বাঁধই দিয়েছে বিসিক। ফলাফল, বর্ষা এলেই ভাঙছে দেয়াল, মরছে ধলেশ্বরী। দায়টা কার সে হিসেব কষার আগে এখনই ঠেকাতে হবে দূষণ, বাঁচাতে হবে জনপদ, না হলে একদিন ধলেশ্বরীকেও খুঁজতে হবে মানচিত্রের রেখায়। জুবায়ের ফয়সাল, সময় সংবাদ, সাভার, ঢাকা।
বরিশাল বিশ্ববিদ্যালয়ের আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর চড়াও হয়ে কটূক্তি করেছেন উপাচার্য। এ ঘটনার পর তার বক্তব্য প্রত্যাহার সহ 5 দফা দাবিতে ক্লাস পরীক্ষা বর্জন করে অবস্থান কর্মসূচি পালন করছেন শিক্ষার্থীরা। এদিকে উপাচার্যের দাবি ছাত্রছাত্রীদের নয়, স্বাধীনতা বিরোধীদের উদ্দেশ্যে বক্তব্য দিয়েছেন তিনি। সকালে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে অবস্থান নেন বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা। এ সময় তারা জানান, গতকাল স্বাধীনতা দিবসে চা চক্র ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। অনুষ্ঠানে শিক্ষার্থীদের আমন্ত্রণ না জানানোয় তাৎক্ষণিকভাবে প্রতিবাদ জানায় তারা। এ ঘটনায় উপাচার্য ক্ষুব্ধ হয়ে শিক্ষার্থীদের কটূক্তি করেন বলে অভিযোগ ছাত্রছাত্রীদের। এরপরই উপাচার্যের বক্তব্য প্রত্যাহারের দাবিতে শিক্ষার্থীরা আন্দোলন শুরু করেন। এদিকে উপাচার্য বলেছেন, একটি মহল শিক্ষার্থীদের এই আন্দোলনে উস্কানি দিচ্ছে। রাজাকারের বাচ্চা আমাদেরকে কেন বলা হলো, এই কথা তার উইথড্র করতে হবে, তাকে ক্ষমা চাইতে হবে। কোমলমূর্তি শিক্ষার্থীদের আমাদের বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর রাজাকার বলে গালি দিয়েছেন, সেই গালির প্রতিবাদে আমরা আজকে অবস্থান কর্মসূচি করছি। যে শিক্ষার্থীদের ছাত্র শিক্ষক সমন্বয়ে একটা কালচারাল অনুষ্ঠান করা, প্রোগ্রাম করা, কিন্তু সেটা তারা মেনে নেয় নাই। সমাধানের উপায় যে এটা তো একটা আলোচনার বিষয়। আমরা তাদের কাছ থেকে লিখিত দাবি দেওয়া পেলে আমরা তখন আমাদের বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে কথা বলবো। আমরা মনে করি যে এটা অবশ্যই তখন আলোচনার মধ্য দিয়ে হয়তো একটা সমাধান হবে। যারা স্বাধীনতা দিবসের অনুষ্ঠান করতে দিতে চায় না, তাদেরকে আমি রাজাকার ছাড়া অন্য কিছু বলতে পারি না। সাধারণ শিক্ষার্থীরা যদি বোঝে যে এটা তাদেরকে বিভ্রান্ত করার চেষ্টা করছে, অবশ্যই তারা ক্লাসে ফিরে যাবে। এই মুহূর্তে বরিশাল বিশ্ববিদ্যালয়ে আছেন রিপোর্টার ফিরদাউস সোহাগ। সবশেষ পরিস্থিতি জানতে সরাসরি যাচ্ছি তার কাছে। ধন্যবাদ মাকসুব আপনাকে। শুরুতে ছিল 5 দফা দাবি, এখন কিন্তু সেই 5 দফা থেকে দাঁড়িয়ে 10 দফা করা হয়েছে। সেই 10 দফা দাবি আদায়ের জন্য শিক্ষার্থীরা আন্দোলন করছে বরিশাল বিশ্ববিদ্যালয়ে। একটু আমরা দেখাবার চেষ্টা করছি, প্রায় 6.5 ঘন্টা যাবৎ এই আন্দোলন চলছে বরিশাল বিশ্ববিদ্যালয়ে। এই আন্দোলনের মধ্য থেকে কিন্তু তারা তাদের দাবিগুলো আদায়ের চেষ্টা করছে। প্রধান দাবি যেটি আছে সেটি হচ্ছে বরিশাল বিশ্ববিদ্যালয়ের ভিসি, যে কথাটি ছাত্রদের পক্ষ থেকে আমাদেরকে বলা হয়েছে যে গতকালকে একটি অনুষ্ঠানে বরিশাল বিশ্ববিদ্যালয়ের ভিসি তিনি শিক্ষার্থীদের রাজাকারের বার্তা বলেছেন বলে অভিযোগ করা হয়েছে ছাত্রদের তরফ থেকে। যদিও আমি ভিসির সাথে কথা বলেছি, তিনি সরাসরি বিষয়টি দাবি করেছেন যে এইভাবে শিক্ষার্থীদের তিনি রাজাকারের বার্তা বলেছেন বলে তিনি বলেননি। একটু জানিয়ে রাখি যে এই কারণে ভিসি যে কথাটি বলেছেন, তা শিক্ষার্থী চাচ্ছে যে ভিসি এই বিষয়ে ছাত্রদেরকে সরি বলুক, এমনটাই ছাত্ররা প্রত্যাশা করছে। আমি কিছুক্ষণ আগে ভিসির সাথে কথা বলেছিলাম, তিনি অবশ্য বিষয়টি বলেছেন যে তিনি এমনভাবে কথাটি বলেননি। যে দাবিগুলো রয়েছে শিক্ষার্থীদের, সেগুলো হচ্ছে গতকালের 5 দফা দাবির পাশাপাশি শিক্ষার্থীদের রাজাকারের বাচ্চা বলে গালি দেয় সবার সামনে এসে ক্ষমা চাইতে হবে এবং তার কথা প্রত্যাহার করতে হবে। জাতীয় দিবসগুলোতে শিক্ষক শিক্ষার্থীদের সমন্বয়ে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করতে হবে। সহশিক্ষা কার্যক্রম, সাংস্কৃতিক অনুষ্ঠান ও সভা সেমিনারের জন্য বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স রুমের ফি সর্বোচ্চ 500 টাকা নির্ধারণ করতে হবে। এছাড়া ছাত্র সংসদ নির্বাচনের জন্য সিন্ডিকেট সভায় নীতিগত সিদ্ধান্ত নিতে হবে এবং 3 থেকে 4 মাসের মধ্যে ছাত্র সংসদ নির্বাচন দিতে হবে। এর বাইরে আন্দোলনকারীদের কোনো রকমের হয়রানি করা যাবে না বলে তারা দাবি করেছে। এই দাবিতে কিন্তু শিক্ষার্থীরা আন্দোলন করছে এবং এই আন্দোলন শেষটা কবে, কোথায়, কখন এই মুহূর্তে কিন্তু বলা যাচ্ছে না। কিছুক্ষণ আগে আমি প্রক্টরের সাথে কথা বলেছিলাম, তিনি আমাদেরকে যে তথ্যটি জানিয়েছেন যে আলোচনার চেষ্টা চলছে এবং শিক্ষার্থীরা যাতে আন্দোলন থেকে ফিরে আবার ক্লাসে যায় সেই চেষ্টাটি করা হচ্ছে। আইন শৃঙ্খলা পরিস্থিতি এখন পর্যন্ত মোটামুটি ভালো আছে। তো এই ছিল মোটামুটি বরিশাল থেকে বরিশাল বিশ্ববিদ্যালয়ে যে আন্দোলন হচ্ছে সেই শিক্ষার্থীদের তার সর্বশেষ তথ্য। মাকসুদ। বরিশাল বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষার্থীদের চট্টগ্রাম রেলওয়ে কারখানায় কাজ করার সময় 12 শ্রমিক আগুনে দগ্ধ হয়েছেন। আহতদের রেলওয়ে ও সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। সকালে শহরের পাহাড়তলী রেলওয়ে কারখানায় এই দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, পুরাতন রেল মেরামতের কাজ করছিলেন কারখানার শ্রমিকরা। হঠাৎ কারখানার পাওয়ার কারে আগুন লাগলে শ্রমিকরা তা নেভাতে যান। এই সময় আগুনে দগ্ধ 12 শ্রমিককে উদ্ধার করে রেলওয়ে হাসপাতালে নেওয়া হয়। 7 জনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের চট্টগ্রাম মেডিকেলের বার্ন ইউনিটে পাঠানো হয়েছে। সবাই শঙ্কামুক্ত বলে জানিয়েছেন চিকিৎসক। নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চ মসজিদে বন্দুকধারীর হামলায় নিহত ওমর ফারুকের নারায়ণগঞ্জে এবং জাকারিয়া ভুইয়ার নরসিংদীতে দাফন সম্পন্ন হয়েছে। সকালে বন্দর উপজেলার রাজবাড়ী এলাকায় তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়।
পরে বন্দর কবরস্থানে নিহতের লাশ দাফন করা হয়। এর আগে ওমর ফারুকের লাশ বাড়িতে পৌঁছালে কান্নায় ভেঙে পড়েন মা ও বোনসহ স্বজনরা। 2015 সালে ভাগ্যের চাকা ঘোরাতে নিউজিল্যান্ডে পাড়ি জমান বাবাহারা 3 বোনের একমাত্র ভাই ওমর ফারুক। সবশেষ গত 18 জানুয়ারি পরিবারের সঙ্গে ছুটি কাটিয়ে নিউজিল্যান্ড ফিরে যান তিনি। তার স্ত্রী সঞ্জিদা জামান নিহা 3 মাসের অন্তঃসত্ত্বা। আজ নিহত আরেক বাংলাদেশি ডক্টর মোজাম্মেল হকের লাশ দেশে আনা হবে। গত 15 মার্চ নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে মসজিদে হামলায় নিহত হন 5 বাংলাদেশি। দুপুরের সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। দুর্ঘটনা এড়াতে রাজধানীর ধানমন্ডিতে চালু হলো চক্রাকার বাস সার্ভিস। মেয়াদ উত্তীর্ণ যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বিআরটিএর ব্যর্থতা কেন অবৈধ নয়, হাইকোর্টের রুল। আবরারকে চাপা দেওয়ার সময় সুপ্রভাত বাসটি চালাচ্ছিল কন্ডাক্টর। এর আগে গুলশানে মিরপুর ল্যাবরেটরি গার্লস কলেজের এক ছাত্রীকে চাপা দিয়ে পালিয়ে যায় চালক। বেগম জিয়া চরম অসুস্থ, কোনো রকম চিকিৎসা দেয়া হচ্ছে না, অভিযোগ মির্জা ফখরুলের। অবিলম্বে মুক্তি দেওয়ার দাবি। তুরাগ তীরে অবৈধভাবে গড়ে ওঠা বাঁধ অপসারণ করল বিআইডব্লিউটিএ। ঘের ভেঙে দেয়ায় মাছ ধরার উৎসবে এলাকাবাসী। এবং বুড়িগঙ্গার পর এবার মরতে বসেছে ধলেশ্বরী। বালুর বাঁধ দিয়েও ঠেকানো যাচ্ছে না চামড়া শিল্পনগরীর বর্জ্যের চাপ। একে অপরের ওপর দোষ চাপাচ্ছেন ট্যানারি মালিক ও প্রকল্প পরিচালক। এই ছিল দুপুরের সময়ে। আপনার মোবাইলে সময় সংবাদ দেখতে এবং সব খবর পেতে ডাউনলোড করুন সময় অ্যাপ। সঙ্গে থাকুন সময়ের।